হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই বিষম বিভাজন। গত লেকচারে আমরা হচ্ছে দেখে আসছিলাম তোমার হচ্ছে ভাই সুষম বিভাজন, দ্যাট মিনস ওই সমযোজী বন্ধনের বিভাজনটা দেখে আসছি। সো আমি প্রথমেই রিকমেন্ড করব যারা হইতেছে ভাই গত লেকচারটা দেখো নাই, গত লেকচারটা দেখার পরে এই লেকচারটা দেখিও। আচ্ছা, কারণ গত লেকচারে আমরা অনেক কিছুই বলে ফেলছিলাম। সো বেসিক্যালি দেখো তো আমরা গত লেকচারে কি পড়ছিলাম, আসলে আমি একটা রিভিউ দিতে চাচ্ছি। সেটা আমরা পড়ছিলাম এরকম: তোমার যদি একটা ভাই সমযোজী বন্ধন থাকে, দ্যাট মিনস তোমার কাছে যদি একটা ভাই সমযোজী বন্ধন থাকে, এই সমযোজী বন্ধনটা ভাই দুইভাবে ভাঙতে পারে। একটা ভাঙনকে আমরা বলছিলাম তোমার হচ্ছে ভাই সুষম বিভাজন বা সুষম ভাঙন, রাইট? তারপর তোমার আরেকটাকে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে ভাই বিষম বিভাজন বা বিষম ভাঙন। এটা হচ্ছে ভাই আমরা গত লেকচারে দেখে আসছি, বিষম বিভাজন বা বিষম ভাঙন। আচ্ছা, প্রথম কথা ভাই, সুষম বিভাজন কোথায় হয় ভাই? সুষম বিভাজন কখন হইতো? আমরা দেখছিলাম যে ধরো তোমার কাছে যদি দুইটা হাইড্রোজেন থাকতো, দ্যাট মিনস একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন, এরা হচ্ছে একটা তোমার হচ্ছে ভাই সুষম বন্ধন, সমযোজী বন্ধনের মাধ্যমে ধরো কানেক্টেড হয়েছে। তখন এদের মধ্যে যে ভাঙনটা হইতো, সেটাকে আমরা কি বলতাম? সুষম বিভাজন বলতাম। দ্যাট মিনস এদের মধ্যে যদি বিভাজন হইতো, তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে ভাই সুষম বিভাজন। তার মানে এখানে তখন আমরা কি পাইতাম? গত লেকচারে আমরা দেখছিলাম এখানে হচ্ছে আমরা পাইতাম হচ্ছে ভাই ফ্রি রেডিকেল, রাইট? এখানে আমরা কি পাইতাম দেখো তো? ফ্রি রেডিকেল পাইতাম। আর বিষম বিভাজন জিনিসটা কি খেয়াল করে দেখো। ধরো তোমার কাছে হচ্ছে ভাই HCl আছে, তো HCl যখন আছে, তো এখানে খেয়াল করে দেখো, HCl এর মধ্যে তো ভাই এখানে যে একটা হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে যে সমযোজী বন্ধন, ওইখানে তো দুইটা ইলেকট্রন আছে। আমরা জানি প্রত্যেকটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে। এটা আমরা গত লেকচারে দেখে আসছিলাম ভাই। এখন দেখো, আমরা অলরেডি গত লেকচারে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে ভাই তড়িৎ ঋণাত্মকতা ছিল। তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? যে বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। এই যে ক্লোরিনটা আছে, সে কি করবে? এই শেয়ারকৃত ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নিবে। ফলস্বরূপ তোমার এখানে যখন বিভাজন হবে, এই HCl এর যখন বিভাজন হবে ভাই, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই দুইটা ইলেকট্রনকে তো ক্লোরিন নিয়ে যাবে, ফলে হাইড্রোজেনে ইলেকট্রনের অভাব দেখা দিবে। ফলে এখানে H+ তৈরি হবে, এবং এখানে ক্লোরিন যেহেতু ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে ক্লোরিনে ইলেকট্রনের আধিক্য হবে, তাহলে এখানে একটা Cl- হবে। ফলে আমরা এখানে কি দেখছিলাম? আমরা H+কে আমরা কি বলি ভাই? H+কে আমরা বলি হচ্ছে ভাই তোমার ক্যাটায়ন, এবং Cl- আমরা হচ্ছে বলি তোমার হচ্ছে ভাই অ্যানায়ন, রাইট? এটা আমরা সবাই জানি। আচ্ছা, তার মানে আমাদের যে মেন উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আমরা যে পয়েন্টটা মনে রাখবো MCQর জন্য, সুষম বিভাজন বা সমবিভাজন এর মাধ্যমে তোমার তৈরি হয় হচ্ছে যে ভাই ফ্রি রেডিক্যাল। খুব স্পষ্টভাবে মনোযোগ দিয়ে মনে রাখবো ভাই, কারণ এখান থেকে অনেক MCQ আসে। আর তোমার হচ্ছে যদি ভাই কি ঘটে? বিষম বিভাজন ঘটে। যদি তোমার এখানে বিষম বিভাজন ঘটে, তাহলে কি কি পাবা তুমি? একটা পাবা হচ্ছে ভাই ক্যাটায়ন, এবং আরেকটা পাবা হচ্ছে ভাই তুমি অ্যানায়ন, রাইট? দুইটা জিনিস পাবা, একটা পাবা ক্যাটায়ন এবং একটা পাবা তুমি অ্যানায়ন। আচ্ছা, ওকে। এবার দেখো, তাহলে এখানে যদি আমরা বিষম বিভাজনের যদি সংজ্ঞাটা দেখতে চাই, সংজ্ঞাটা কি বলতেছে দেখো তো: সমযোজী বন্ধন ভাঙনকালে যখন পরমাণুদ্বয়ের একটিতে কেবল বন্ধন ইলেকট্রন দ্বয় থাকে, দ্যাট মিনস খেয়াল করে দেখো, এই যে ভাই বন্ধন ইলেকট্রন দুটো যে ছিল HCl এ, এই দুটো ইলেকট্রনকে কে নিয়ে গেছে? ক্লোরিন নিয়ে গেছে। তাহলে বন্ধনে অংশগ্রহণকৃত ইলেকট্রনটা কে পাইছে? শুধুমাত্র একজনই পাইছে, ক্লোরিন পাইছে। হাইড্রোজেন তো পায় নাই। এই জন্য তো তুমি এখানে হাইড্রোজেনের এখানে প্লাস দিছো, দ্যাট মিনস ইলেকট্রনের শূন্যতা আছে। তাহলে এই প্রকার অপ্রতিসম ভাঙনকে কি বলা হচ্ছে? বিষম বিভাজন বলা হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা পেজ অ্যাড করি, আমি তোমাকে দেখাই কিছু জিনিস। আচ্ছা, এইখানে তোমরা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমরা মাত্র বললাম, আমরা যখন বিষম বিভাজন করছি, এই বিষম এই বিভাজনের ফলে আমরা দুইটা জিনিস পাইছি। একটা হচ্ছে ভাই তোমার ক্যাটায়ন পাইছি একটা, এবং তোমার হচ্ছে একটা অ্যানায়ন পাইছি। একদম দেখো, আমরা যখন একদম জৈব যৌগের একদম যখন শুরুর লেকচারে ছিলাম, তখন আমি তোমাদেরকে একটা জিনিস ব্যাখ্যা করছিলাম। সেটা হচ্ছে কি বলতো ভাই? সেটা হচ্ছে যে একটা জৈব যৌগ গঠন করার জন্য কোনটা ম্যান্ডেটরি উপাদান। তাহলে কোয়েশ্চনটা ছিল এরকম যে একটি জৈব যৌগ হওয়ার জন্য ম্যান্ডেটরি উপাদান কোনটি। এটা একদম প্রথম লেকচারে আমরা বলছিলাম, জৈব যৌগ হওয়ার জন্য ম্যান্ডেটরি, দ্যাট মিনস আবশ্যক, ম্যান্ডেটরি উপাদান কোনটি, মানে কোন যৌগটা অবশ্যই জৈব যৌগে থাকতে হবে, না হলে সেটা না থাকলে সেটাকে তুমি জৈব যৌগ বলতে পারবা না। খেয়াল করে দেখো, আমরা বলছিলাম তোমার হচ্ছে এটার আনসার হবে কি বলতো ভাই? এটার আনসার হবে হচ্ছে তোমার ভাই কার্বন, রাইট? এটার আনসার কি হবে? কার্বন। অনেকে বলবে না ভাই হাইড্রোজেনও আছে। খেয়াল করে দেখো, এখানে একটা যদি আমি যৌগ তোমাকে দিই CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এই যৌগে কি কোনো হাইড্রোজেন আছে? এই যৌগে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তারপরে তুমি সেটাকে কি বলবা? তারপরে কিন্তু এটাকে তুমি জৈব যৌগ বলবা।
দ্যাট মিনস জৈব যৌগ হওয়ার জন্য কিন্তু হাইড্রোজেন থাকতে হয় না, হাইড্রোজেন না থাকলেও হবে। ঠিক আছে, জিনিসটা অলরেডি আমরা ভাই এটার সম্বন্ধে ডিটেলসে প্রথম লেকচারে আলোচনা করে আসছি, মানে কিভাবে আমি জৈব যৌগ চিনবো। সো যদি কেউ ভুলে যেয়ে থাকো প্রথম লেকচারটা একটু দেখে আসিও। আচ্ছা, তার মানে দেখো এখানে কার্বন আছে, সেটাকে কিন্তু আমি এখানে জৈব যৌগ বলতে পারবো, রাইট। এবং জৈব যৌগ কাদেরকে আমরা বলি সেটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করে আসছি। তো জৈব যৌগ কি ছিল, হয় সেটা তো হচ্ছে তোমার হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দোনোটাই থাকবে, অথবা এরা হচ্ছে যে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ। সো এটা আমরা প্রথমের দিকে ক্লিয়ার হয়ে এসেছি। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, একটা জৈব যৌগ হওয়ার জন্য ম্যান্ডেটরি উপাদান হচ্ছে ভাই তোমার এখানে কার্বন। তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে ভাই আমরা এখানে কি পড়তেছি, আমরা এখানে বিষম বিভাজন পড়তেছি না। তো বিষম বিভাজন কার বিষম বিভাজন, এটা আমরা কোন চ্যাপ্টারে পড়তেছি, জৈব যৌগে। তাহলে আমরা এখানে আসলে 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 আমাদের টপিকটার নাম কি হওয়া উচিত ছিল, জৈব যৌগের বিষম বিভাজন। খেয়াল করে দেখো আমরা এখানে কি পড়তেছি, আমরা এই চ্যাপ্টারটাতে হচ্ছে যে ভাই জৈব যৌগ রিলেটেড না। সো নর্মালি জৈব যৌগ রিলেটেড যদি হয়, তার মানে আমরা এটাকে বিষম বিভাজনটাকে আরেকটা কি নাম বলতে পারি, জৈব যৌগের বিষম বিভাজন, রাইট। জৈব যৌগের বিভাজন বা জৈব যৌগের বিষম বিভাজন। আচ্ছা, এটাকে চলো আমি একটু দিকে ঠিক করে লিখি, জৈব যৌগের বিষম বিভাজন, কারণ আমাদের এখানে মেইন আলোচনার বিষয় তো জৈব যৌগ। হ্যাঁ, আমরা টোটাল সমযোজী বন্ধনের বিভাজনটি আলোচনা করছি সব যৌগের জন্য, কিন্তু আমরা স্পেশালি এই চ্যাপ্টারে কোনটার উপর মনোযোগ দিব, জৈব যৌগের উপরে। আমরা যদিও প্রথমে দেখে আসছি সব যৌগের জন্য কি হবে, কিন্তু আমরা সব যৌগ নিতে পড়বো না, আমরা পড়বো হচ্ছে ভাই তোমার জৈব যৌগ নিয়ে। তার মানে দেখো যে কোনো জৈব যৌগ যদি হয়, যে কোনো যদি জৈব যৌগ হয়, তাহলে ওখানে অবশ্যই কি থাকবে, তোমার এখানে বলো তো কার্বন থাকবে, রাইট। জিনিসটা এখানে থাকবে, কার্বন থাকবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো এবার এখানে কি হবে। জিনিসটা হচ্ছে যে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে, আচ্ছা কি মনে রাখবো আমি দেখানোর আগে চলো একটা এক্সাম্পল নিই। চলো আমি এখানে একটা এক্সাম্পল নিই। ধরো তোমার কাছে এখানে আছে ভাই CH3Cl, তোমার কাছে এখানে কি আছে দেখো তো ভাই, CH3Cl আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে যে এই CH3 সাথে ক্লোরিনের একটা বন্ধন আছে, মানে কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ধন আছে। এখানে এই CH3 কে তুমি কি বলো, এই CH3 কে তুমি বলো মিথাইল মূলক, মিথাইল মূলক, রাইট। আচ্ছা, অথবা এদের আসলে স্পেশাল কিছু নাম কি, যেমন তুমি যদি এখানে যদি CH3CH2 যদি Cl নিতা, তাহলে এই টোটাল CH3CH2 কে তুমি কি বলতা, এই টোটাল CH3CH2 কে তুমি বলতা হচ্ছে ভাই তোমার ইথাইল মূলক। দ্যাট মিনস এদের আমরা একটা স্পেশাল নাম দিয়েছিলাম, এই মূলকগুলোর নাম হচ্ছে ভাই অ্যালকাইল মূলক। এই মূলকগুলোর নাম কি বলতো ভাই, অ্যালকাইল মূলক। বুঝতে পারতেছি জিনিসটা আমরা, এই মূলকগুলোর নাম হচ্ছে তোমার এখানে অ্যালকাইল মূলক। আচ্ছা, কি মনে রাখবো আমরা, আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, এই পয়েন্টটা ভাই জৈব যৌগ পড়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। তাহলে কি মনে রাখবা বলো তো ভাই, অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা, এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবা। আবার বলে জিনিসটা কি মনে রাখবা, অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা। তার মানে এই যে CH3 সে কাকে ইলেকট্রন দিয়ে দিবে, তাহলে তার ইলেকট্রন ফ্লোটা হবে এদিকে, সে এই CH3টা ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে দিবে। দ্যাট মিনস এখানে যখন বিভাজন ঘটবে, এখানে যদি এই যে CH3Cl এর মধ্যে যে বন্ধনটা আছে সেটা যদি বিভাজন ঘটে, CH3-র উপরে কিন্তু ভাই প্লাস থাকবে। কেন? কারণ সে তো ভাই ইলেকট্রনটাকে দিয়ে দিছে, কাকে দিয়ে দিছে, ক্লোরিনকে দিয়ে দিছে, আর ক্লোরিনের উপর কিন্তু মাইনাস থাকবে। তার মানে জিনিসটা খেয়াল করো তো, এখানে যে এখানে বিভাজন ঘটলো এটা কি সুষম বিভাজন নাকি বিষম বিভাজন? অবভিয়াসলি ভাই বিষম বিভাজন। কেন? কারণ এখানে প্লাস মাইনাস সৃষ্টি হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে তো একটা ক্যাটায়ন সৃষ্টি হয়েছে, রাইট। এই CH3 প্লাসটাকে আমরা কি বলি, ক্যাটায়ন বলতে পারি না, যেহেতু এটার উপর পজিটিভ চার্জ আছে। আর এই ক্যাটায়নটাতে দেখো কার্বনের উপর পজিটিভ চার্জ, তাই এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে কার্বোক্যাটায়ন। তাহলে জৈব যৌগের যে ক্যাটায়নগুলো থাকবে ওগুলোকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন বলবো, যেগুলোর উপরে মানে দ্যাট মিনস কার্বনের উপরে যদি কখনো পজিটিভ চার্জ থাকে তাহলে সেটাকে আমরা কার্বোক্যাটায়ন বলবো। তার মানে কার্বোক্যাটায়ন হলো এমন একটা ধনাত্মক চার্জ যেখানে তোমার কার্বনের উপরে কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। আচ্ছা, চাইলে আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি। ধরো আমরা এখানে একটা যৌগ চিন্তা করতেছি ভাই, মিথেন, CH4। দেখো তো ভাই CH4টাকে তুমি কিভাবে লিখতে পারো, CH4 কে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। ধরো এখানে CH4 আছে, তো CH4 কে চাইলে আমরা লিখতে পারি CH3 এর সাথে একটা হাইড্রোজেন বন্ধন, রাইট।
CH3 এবং এর সাথে এটা কি বলতো ভাই, হাইড্রোজেন বন্ধন। এখন এখানে খেয়াল করে দেখো, এই CH3 এবং হাইড্রোজেন, এদের এই হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, এখানে কিন্তু কি আছে বলতো ভাই, বন্ড ইলেকট্রন আছে। এখানে জিনিসটা দেখো ভাই, এখানে কি হবে জিনিসটা হবে যেটা, সেটা হচ্ছে যে ভাই, তুমি যদি তড়িৎ ঋণাত্মকতার কম্পেয়ার করো, আরেকটা জিনিস দেখো, এখানে অ্যালকাইল মরুতে ইলেকট্রন দাদা আরেকটা ঠিক আছে, এটাকে তুমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো। খেয়াল করে দেখো, এখানে আমি বুঝাই বলি। এখানে যে তোমার CH3 ছিল এবং যেখানে যে ক্লোরিন ছিল, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লোরিনের কি বলতো ভাই, তড়িৎ ঋণাত্মকতা বেশি। আলটিমেটলি এই জন্য ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে নিয়ে আসছে। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা, সেও ইলেকট্রন দান করছে, ক্লোরিনও নিয়ে আসছে। দেখো, একটা জিনিস হচ্ছে, এই অ্যালকাইলমূলকটা দান করছে এবং ক্লোরিনও নিতে চাইছে, ফলে সহজেই ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে চলে আসছে, তাই ক্লোরিনের উপরে নেগেটিভ হয়েছে, রাইট। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কি হবে, এই যে CH3H এর ক্ষেত্রে, মানে মিথেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনেক কম, কারণ সেটা একদম বাম দিকে। ঠিক আছে, এখানে অ্যালকাইল মূলকটা দান করতে চাবে, কিন্তু যেহেতু তার তড়িৎ ঋণাত্মকতা অনেক কম, সে কিন্তু নিতে চাবে না। বুঝতেছো জিনিসটা? দেখো ডিফারেন্সটা বুঝো, এই প্রথম এক্সাম্পলের সাথে, দ্যাট মিনস মিথাইল ক্লোরাইড CH3Cl এর সাথে ডিফারেন্সটা বুঝো। ডিফারেন্সটা হচ্ছে ভাই, অ্যালকাইল মূলক তো ভাই সর্বদা ইলেকট্রন দাতা, এতে কোনো সন্দেহ নাই, সবসময় সে ইলেকট্রন দিতে চাবে। CH3Cl এর ক্ষেত্রে কি হয়েছিল দেখো, CH3 তো ইলেকট্রন দিতে চাচ্ছিল, অ্যালকাইল তো ইলেকট্রন দিতে চাচ্ছিল, তার উপর আবার ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো ক্লোরিনও কিন্তু নিতে চাচ্ছিল। এই কারণে সহজেই ক্লোরিনটা নিয়ে নেগেটিভ হয়ে গেছে, আর CH3টা পজিটিভ হয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে এই যে CH4 যেটা আছে, মানে মিথেন, এখানে যে CH3H যেখানে আছে, অ্যালকাইল তো দিতে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন তো নিতে যাচ্ছে না, কারণ হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা কম। ফলস্বরূপ কি হবে, এদের যদি বন্ধনটা ভাঙে, ইলেকট্রন তো কাউকে কাউকে না কাউকে নিতে হবে, হাইড্রোজেন তো নিতে যাচ্ছে না, তাই ইলেকট্রনগুলো কে নিয়ে ফেলবে, CH3 নিয়ে ফেলবে, যদিও তার দরকার নাই, তারপরে সে নিয়ে ফেলবে। দ্যাট মিনস, এখানে দেখো তো, আমাদের যে CH4টা, যদি কোনো কারণে আমার এখানে এই CH3H আকারে লিখি, এবং যদি আমার এখানে এই বন্ধনের যদি কি ঘটে ভাই বলো তো, বিভাজন ঘটে, তাহলে এই বন্ধনের ইলেকট্রনগুলোকে কে নিয়ে আসবে, CH3 নিয়ে আসবে। ফলস্বরূপ এটার উপর নেগেটিভ চার্জ থাকবে, যেহেতু সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসছে। ভাই দেখো, এখানে কিন্তু আনার দরকার ছিল না, তারপরেও আর উপায় নাই দেখে, যেহেতু বন্ধন বিভাজন হচ্ছে, তাকে নিতেই হবে। উপায় নাই দেখে সেটা নিছে, এই জন্য সে নিছে বলে নেগেটিভ হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেনটা পজিটিভ হয়ে গেছে। তাহলে এখন এখানে দেখো, এখানে যে এই নেগেটিভ যে হয়েছে, সেটাকে তুমি কি বলো, অ্যানায়ন বলো না। আর যেহেতু এখানে কার্বনের উপরে নেগেটিভ আছে, তাই এটাকে আমরা বলি কার্বানায়ন, অ্যানায়ন না বলে এটাকে আমরা কি বলি দেখো তো, কার্বানায়ন। তাহলে চলো আমি তোমাকে জিনিসটা পরিষ্কার করে একটু এখানে বুঝাই। নেক্সট পৃষ্ঠায় চলো আমরা একটা পেজ অ্যাড করি, এবং এখান থেকে চলো আমি জিনিসটাকে সামারি করি, যে আমরা তখন কি পড়লাম। দেখো, আমরা তখন বললাম হচ্ছে এরকম, আমার কাছে যদি এখানে একটা CH3Cl থাকে, তাহলে এবং এদের যদি আমার যদি বন্ধনটা যদি বিভাজন ঘটে, দ্যাট মিনস এখানে তো দুইটা ইলেকট্রন আছে, কোনো কারণে যদি এখানে বিষম বিভাজন ঘটে, কারণ এখানে অবভিয়াসলি বিষম বিভাজন ঘটবে, যেহেতু দুইটা সেম জিনিস না, তাই না, জিনিসটা এখানে তার দুইটাই বিভাজন ঘটবে। তো বিষম বিভাজন যদি ঘটে, তাহলে কি হবে, এখানে এখানে তো ভাই CH3টা তোমার দিতে যাচ্ছে, আবার Clটাও নিতে চাচ্ছে, কারণ Cl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রনগুলো সরাসরি Cl এর কাছে চলে আসবে, ফলে Clটা নেগেটিভ হয়ে যাবে, আর যেহেতু CH3টা দান করে দিছে, তাই CH3 পজিটিভ হয়ে যাবে। আর এটাকে তুমি কি বলো, এটাকে তুমি বলতে পারো কার্বনিয়াম আয়ন, বা তোমার হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে এটাকে বলা হবে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, রাইট। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারতেছি, কারো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এটার নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন, আরেকটা নাম কার্বনিয়াম আয়ন। দেখো, এটাকে তুমি আরেকটা নাম দিতে পারো, সেটা হচ্ছে, যেহেতু এখানে কার্বন সংখ্যা একটা, তাহলে এটাকে বলতে পারো মিথাইল কার্বনিয়াম আয়ন বা মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন বা মিথাইল কার্বনিয়াম আয়নও তুমি এখানে বলতে পারো। আরেকটা এক্সাম্পল আমরা কি দেখলাম মাত্র, আরেকটা এক্সাম্পল আমরা দেখলাম, যেখানে ধরো যদি আমার এখানে মিথেন থাকে, দ্যাট মিনস CH3H থাকে, এদের মধ্যে তো দুইটা ইলেকট্রন আছে। দেখো, অ্যালকাইল মূলক তো ভাই দিতে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন নিতে চাচ্ছে না, কেন, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। ফলস্বরূপ কি হবে, এই ইলেকট্রনগুলা এই CH3 কাছে চলে আসবে। দ্যাট মিনস এই বন্ধনের যদি আমার এখানে বিষম বিভাজন ঘটে, তাহলে কি হবে দেখো তো, তাহলে যেটা হবে, এই যে আমার এখানে CH3, এটা তাহলে ভাই ইলেকট্রনগুলো পেয়ে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, আর এখানে যে আমার আছে Hটা পজিটিভ হবে। সো এই CH3টা থেকে তুমি কি বলবো, যেহেতু এখানে নেগেটিভ আছে, তাহলে এটাকে বলবা কার্বানায়ন, মানে অ্যানায়ন, যেহেতু কার্বানায়ন। এটাকে তুমি বলতে পারো আরেকটা নাম মিথাইল কার্বানায়ন, যেহেতু এখানে একটা কার্বন আছে।
আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। পরবর্তীতে চলো আমরা এখন তাহলে ডিটেলস আলোচনা করি এই কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন নিয়ে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন নিয়ে। তাহলে দেখা যাক, অলরেডি তো আমরা আলোচনা করলাম যে কার্বনিয়াম আয়ন জিনিসটা কি। তাহলে দেখো, আমি যদি তোমাকে এখানে আরেকবার দেখাই কার্বনিয়াম আয়ন তাহলে জিনিসটাকে দেখো তো। তোমার কাছে যদি এখানে একটা CH3Cl থাকে ভাই, তাদের মধ্যে যদি এখানে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে এই বন্ধনের যখন তোমার এখানে ভাই বিভাজন ঘটবে, দ্যাট মিনস এই বন্ধনের যখন তোমার এখানে বিভাজন ঘটবে, তাহলে এখানে তখন এটা কি হবে, CH3 এটার উপর একটা পজিটিভ থাকবে এবং এখানে তোমার এখানে Cl মাইনাস থাকবে, রাইট। সো তুমি যে ওই যে CH3 যে পজিটিভটা পাইছো, সেটা হচ্ছে তাহলে কি বলতো ভাই, সেটা হচ্ছে তোমার এখানে কার্বনিয়াম আয়ন। ওকে, সো আমরা এখন দেখতে যাচ্ছি তাহলে কার্বনিয়াম আয়নের বৈশিষ্ট্যগুলো কি। প্রথম বৈশিষ্ট্য, কার্বনিয়াম আয়নের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত সক্রিয়। এরা অত্যন্ত সক্রিয় ও ক্ষণস্থায়ী। দেখো তো ভাই, গত লেকচারে আমরা কি বলে আসছি, গত লেকচারে আমরা বলে আসছি যে এই আসলে সক্রিয়তা জিনিসটা কি। সক্রিয়তা জিনিসটা হচ্ছে ভাই কত তাড়াতাড়ি সে অন্য যৌগের সাথে রিয়াকশন করতে পারে। তাহলে যদি আমি এখানে আরেকবার লিখি যে খেয়াল করো তো, সক্রিয়তা এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ভাই তোমার কত তাড়াতাড়ি সে রিয়াকশন মানে রিয়াকশন করতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে তোমাদের মনে একটা কোয়েশ্চন জাগতে পারে যে ভাই তাহলে এই যে কেন কার্বনিয়াম আয়নটা এত সক্রিয়, আমরা তো বললাম এখানে এরা অত্যন্ত সক্রিয়, তাহলে প্রথম কোয়েশ্চন জাগতে পারে যে কেন এরা এত সক্রিয়। তো আমরা চলো প্রথমে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। খেয়াল করে দেখো ভাই, এই যে প্লাস আছে এটার মানেটা কি, আমরা জানি কোনো যৌগের উপর যদি প্লাস থাকে এটার মানে হচ্ছে ভাই ইলেকট্রনের অভাব, রাইট। এটা মানে কি ভাই, ইলেকট্রনের অভাব। দেখো ভাই, আর যদি তোমার এখানে মাইনাস থাকতো, এটার মানে হচ্ছে ভাই তোমার এখানে ইলেকট্রনের আধিক্য, মানে ইলেকট্রনের বেশি আছে এখানে, তাই না? এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, খেয়াল করে দেখো, এখন এখন যে কোনো যৌগ বা যে কোনো কিছুই সবকিছু কিসে থাকতে চায়, নিউট্রাল অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এখন কার্বোক্যাটায়ন তো ভাই পজিটিভ চার্জে চার্জিত, তাহলে তার তো ভাই অভাব আছে, সে তো ভাই এখন স্থিতিশীল অবস্থায় নাই। সে চাবে কি তার অভাবটা ফিল আপ করে স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য। এই কারণে সে তাড়াতাড়ি অন্য একটা যৌগের সাথে যুক্ত হয়ে তার এই অভাবটা পূরণ করতে চায়। তাই এই কার্বোক্যাটায়নগুলো কি বলতো অধিক সক্রিয়। তাহলে আমি যদি ছোট করে এখানে লিখতে চাই, দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে যে কার্বোক্যাটায়ন কেন এত অধিক সক্রিয়, তুমি লিখবে এরকম, কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ বিদ্যমান, কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জ বিদ্যমান, যা ইলেকট্রনের অভাবকে নির্দেশ করে, যা ইলেকট্রনের অভাবকে নির্দেশ করে। তারপরে তুমি লিখবা কার্বোক্যাটায়ন এই অভাব পূরণের জন্য অন্য যৌগের সাথে তাড়াতাড়ি রিয়াকশন করতে চায়, অন্য যৌগের সাথে তাড়াতাড়ি রিয়াকশন করতে চায়। রিয়াকশন মানে কিন্তু বিক্রিয়া, দ্যাট মিনস বিক্রিয়া করতে চায়, রিয়াকশন করতে চায়। তাই আমরা লিখব কার্বোক্যাটায়ন অধিক সক্রিয়, রাইট। আশা করি আমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এই যে তাহলে এখন আমরা অলরেডি গতকালকে এটাও দেখে আসছিলাম, যার সক্রিয়তা যত বেশি হবে সে তত বেশি ক্ষণস্থায়ী হবে। কেন? কারণ সে তো সক্রিয়তা বেশি মানে কি, সে রিয়াকশন করে ফেলতেছে, তার তো আর স্থায়িত্ব থাকতেছে না। তাই অলরেডি আমরা গতকালকে দেখে আসছিলাম যে কোনো একটা যৌগের যদি আমার সক্রিয়তা যদি ভাই বেশি হয়, তাহলে কোনো একটা যৌগের যদি সক্রিয়তা বেশি হয় তাহলে তার কি কম হবে, স্থায়িত্ব কম হবে। এটা হচ্ছে আমরা গত লেকচারে দেখে আসছিলাম, রাইট। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা, চলো তাহলে আমরা এখন 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখি। আমরা লিখবো এরকম যে এরা বিক্রিয়ার সময় অন্তর্বর্তী যৌগ হিসেবে আচরণ করে। এরা বিক্রিয়ার সময় অন্তর্বর্তী
যৌগ হিসেবে কাজ করে বা আচরণ করে। চলো এই জিনিসটা আমি একটু করে তোমাদেরকে ব্যাখ্যা করি যে আসলে এখানে কি বোঝাচ্ছে যে এই কার্বোক্যাটায়ন অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করে, এটা দ্বারা কি বোঝায় চলো আমি তোমাকে জিনিসটা ব্যাখ্যা করি। সো এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের একটু যদি একটা জিনিস বুঝতে হবে, একটা নর্মাল বিক্রিয়া কিভাবে ঘটে আর একটা জৈব বিক্রিয়া কিভাবে ঘটে, এদের মধ্যে একটু ডিফারেন্স আছে। চলো আমি তোমাকে জিনিসটা ব্যাখ্যা করি। একটা নর্মাল বিক্রিয়া প্রথমে কিভাবে ঘটে দেখো, আমরা প্রথমে একটা নর্মাল বিক্রিয়া নিব, মানে যেটা জৈব বিক্রিয়া না। সাপোজ ধরো কিরকম হইতে পারে, ধরো তুমি একটা অ্যাসিড নিলা এবং এর সাথে ধরো তুমি একটা ক্ষারকে বিক্রিয়া করাচ্ছ, তো এটার ফলে কি উৎপন্ন হবে আমরা সবাই জানি, এখানে উৎপন্ন হবে লবণ, দ্যাট মিনস NaCl প্লাস, এখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে ভাই পানি। তাহলে দেখো তো ভাই এই বিক্রিয়াটা কয় ধাপে ঘটলো, এক ধাপেই। তুমি এখানে অম্ল বা অ্যাসিড দিছো, এখানে তুমি ক্ষার দিছো, সরাসরি কি তৈরি হয়ে গেছে, লবণ তৈরি হয়ে গেছে এবং পানি তৈরি হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়া নর্মাল বিক্রিয়াগুলো কয় ধাপে ঘটে, এক ধাপে বিক্রিয়া ঘটছে। কিন্তু জৈব বিক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি দেখো, দেখো জৈব বিক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি। জৈব বিক্রিয়া যদি আমরা লিখতে চাই, জৈব বিক্রিয়া, এখানের মধ্যে ডিফারেন্সটা হবে এরকম, খেয়াল করে দেখো। এই যে দেখো, ধরো এখানে তোমার একটা বিক্রিয়ক আছে, এখানে তোমার এখানে ধরো একটা বিক্রিয়ক আছে, এটাকে ধরো তুমি বিক্রিয়ক 1 নাম দিছো, ঠিক আছে। তারপর ধরো এটার সাথে রিয়াকশন করবে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ক 2, বিক্রিয়ক 2। এরা ভাই সরাসরি উৎপাদে কনভার্ট হবে না, এরা কি করবে আমি তোমাকে বলি, খেয়াল করে দেখো। এখানে যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এটাকে যদি HCl কে যদি বিক্রিয়ক 1 নাম দাও, এটাকে যদি বিক্রিয়ক 2 নাম দাও, এখানে তোমার মেইন উদ্দেশ্য ছিল লবণ তৈরি করা, তাহলে লবণটা হচ্ছে তোমার ভাই মেইন উৎপাদ, আর এখানে পানি এক্সট্রা তৈরি হয়ে গেছে, তাহলে পানিটাকে আমরা বলি এই জন্য উপজাত। মানে তোমার হচ্ছে এটা অবশেষ আর কি, মানে জিনিসটা হচ্ছে তোমার এখানে মেইন টার্গেট ছিল লবণ তৈরি করা, এক্সট্রা কি উৎপন্ন হয়ে গেছে, পানি উৎপন্ন হয়ে গেছে, যেটা এক্সট্রা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, উৎপাদ বা উপজাত বলি। তো জৈব বিক্রিয়ায় সরাসরি উৎপাদ বা উপজাত তৈরি হয় না, জৈব বিক্রিয়ায় প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। কি তৈরি হয় বলতো, জৈব বিক্রিয়া ঘটার সময় একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। কেন তৈরি হয় আমরা সেগুলো পরে আলোচনা করব, এই লেকচারে না ভাই। মানে আমরা হচ্ছে যে ধাপে ধাপে সবই আলোচনা করব। জাস্ট তুমি একটু 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 বুঝতে থাকো জিনিসটা, জাস্ট ভাই আমার সাথে থাকো, দেখবা জৈব যৌগটা একদম ইজি লাগতেছে। হয়তো আমি একটু ডিটেলসে পড়াচ্ছি, কিন্তু এই ডিটেলসটা জানলে তোমার নিজেরই সুবিধা ভাই। ভাই আমি চাইলে খুব শর্টকাটে শেষ করে দিতে পারতাম, সেজন্য আমরা শর্টকাটে শেষ করতেছি না। কেন, কারণ আমাদের টার্গেট হচ্ছে ভাই আমরা জিনিসটাকে শুধুমাত্র যে পরীক্ষার জন্যই পারবো তা না ভাই, আমরা জিনিসটাকে ফিল করবো, আমরা জিনিসটাকে বুঝবো। ওকে, সো দেখো, তাহলে মাঝখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় যেটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী থাকে, ঠিক আছে। তারপর এই ক্ষণস্থায়ী যৌগটা থেকেই তোমার মেইন, মানে এই অন্তর্বর্তী যৌগ যেটা খুবই ক্ষণস্থায়ী ছিল, এখান থেকে তোমার হচ্ছে ভাই পরবর্তীতে উৎপাদ এবং উপজাত তৈরি হবে। তাহলে জিনিসটা আমরা চলো আবার তোমাকে ব্যাখ্যা করি, খেয়াল করে দেখো ভাই। নর্মাল বিক্রিয়া হয় এক ধাপে, কিন্তু জৈব বিক্রিয়া হয় তোমার হচ্ছে ভাই বেসিক্যালি 2 ধাপে। মানে জিনিসটা হচ্ছে যে এখানে সরাসরি উৎপাদ বা উপজাত তৈরি হয় না, একটা কি তৈরি হয়, একটা বলতো একটা অন্তর্বর্তী যৌগ বা ক্ষণস্থায়ী যৌগ তৈরি হয়, দেন ওই ক্ষণস্থায়ী যৌগ থেকে তোমার উৎপাদ বা উপজাত তৈরি হয়। সো এই ক্ষণস্থায়ী যৌগ হিসেবে কারা থাকে, মানে এই অন্তর্বর্তী যৌগ হিসেবে কারা থাকে, এই অন্তর্বর্তী যৌগ হিসেবে বেসিক্যালি তোমার থাকে হচ্ছে ভাই কার্বোক্যাটায়ন, এবং অথবা তোমার থাকতে পারে হচ্ছে ভাই কার্বানায়ন, কার্বানায়ন দ্যাট মিনস কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন থাকতে পারে বা কার্বানায়ন থাকতে পারে, কি হিসেবে, তোমার এই ক্ষণস্থায়ী যৌগ হিসেবে। তাই এখানে আমরা বলতেছি, দেখো আমরা এখানে একটা এই যে কার্বোক্যাটায়নের একটা বৈশিষ্ট্য এখানে বললাম যে কার্বোক্যাটায়ন গুলা বিক্রিয়ার সময় কি হিসেবে কাজ করে, অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করে। আমরা যখন কার্বানায়নের বৈশিষ্ট্য পড়বো তখন আমরা সেম ভাবে জিনিসগুলো লিখবো এখানে। ওকে, তো চলো তাহলে আমরা পরবর্তীতে যাই। আমরা এখন দেখবো তোমার হচ্ছে ভাই কার্বনিয়াম আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব নিয়ে জিনিসটা। খেয়াল করে দেখো, আমরা কার্বনিয়াম আয়নকে কিন্তু অনেকভাবে ভাগ করতে পারি। আচ্ছা আমরা যদি প্রথমে একটা জিনিস তোমাকে দেখাই, যে ধরো আমরা যদি তোমার এখানে একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন লিখলাম, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, দেখি এটা আমরা ফিগারটা আঁকতে পারি কিনা, মানে এটার স্ট্রাকচারটা কিরকম হবে চলো আমরা দেখার চেষ্টা করি। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের, তার মানে বুঝতেই পারতেছো এখানে তোমার একটা সি থাকবে, এখানে একটা কার্বনিয়াম আয়ন মানে এখানে একটা পজিটিভ থাকবে, 3 ডিগ্রি মানে সে 3টা কার্বনের সাথে কানেক্টেড থাকবে।
3 ডিগ্রি মানে সে 3টা কার্বনের সাথে কি থাকবে, এখানে কানেক্টেড থাকবে। আর যেহেতু প্লাস, তাহলে তার তো একটা বাকি হাত খালিই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভাই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চিত্র। এবার যদি ভাই কেউ বলে ভাই তাহলে তুমি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন আঁকো, খুব সিম্পল ভাই আঁকা। দেখো 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাহলে এটার ফিগার চলো দেখি আমরা কিরকম হবে। এটার ফিগার হবে, কার্বন তো দিবা, যেহেতু কার্বনিয়াম আয়ন তাহলে এখানে তো একটা প্লাস থাকবে। দেখো এখানে যেহেতু 2 ডিগ্রি, তাহলে কয়টা কার্বনের সাথে কানেক্টেড থাকবে, 2টা কার্বনের সাথে কানেক্টেড থাকবে, আর বাকিটার সাথে হাইড্রোজেন থাকবে। আবার দেখো, আবার তোমার যদি এখানে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তোমায় কেউ আঁকতে বলতো, 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাহলে এটাকে আমরা কিভাবে আঁকতাম, দেখো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নকে আমরা আঁকতাম, একটা তো কার্বন দিতাম, কার্বনিয়াম আয়ন তাই প্লাস দিতাম, 1 ডিগ্রি তাহলে কয়টা কার্বনের সাথে কানেক্টেড করতাম, একটা কার্বনের সাথে, রাইট। আর তোমার হচ্ছে যে বাকিগুলোতে হাইড্রোজেন দিয়ে দিতাম, তাহলে 4টা হাতের মধ্যে একটা হাত ফাঁকা থাকবে কিন্তু যেহেতু প্লাস আছে, আর বাকি 2টাতে হাইড্রোজেন বসবে। আর যদি আমরা মিথাইল কার্বনিয়াম আয়ন লিখতাম, আর আমরা যদি মিথাইল কার্বনিয়াম আয়ন লিখতাম, তার এটার স্ট্রাকচার কিরকম হবে দেখো তো। মিথাইল কার্বনিয়াম আয়ন এর স্ট্রাকচার তোমার হবে হচ্ছে ভাই, শুধুমাত্র একটা CH3 থাকবে এবং এর উপর একটা প্লাস থাকবে, তাই না জিনিসটা। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এবার আমরা আলোচনা করতেছি যে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা এবং স্থায়িত্বতা নিয়ে। প্রথমে আমাকে তুমি একটা জিনিস বলো, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে আসছি কেন কার্বনিয়াম আয়নগুলা সক্রিয়। আমরা মাত্র কিছুক্ষণ আগে কি আলোচনা করে আসছি, কেন কার্বনিয়াম আয়নগুলা সক্রিয়। দেখো তো ভাই কারণটা কি ছিল, কারণটা ছিল হচ্ছে এরকম, যেহেতু এদের মধ্যে একটা পজিটিভ চার্জ থাকে, তাই কার্বনিয়াম আয়ন চেষ্টা করে এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করে দিতে। মানে পজিটিভ চার্জ মানে কি, তার ইলেকট্রনের অভাব। তাহলে সে কেন সক্রিয়, কারণ তার কাছে ইলেকট্রনের অভাব ছিল, সে তাড়াতাড়ি ইলেকট্রনের অভাবটা ফিল আপ করে দিতে চায়। তাহলে যদি আমরা লিখতে চাই কেন কার্বনিয়াম আয়ন সক্রিয়, কেন কার্বনিয়াম, যদি আমরা একটু আগে লিখে আসছি এটা কার্বনিয়াম আয়নটা সক্রিয়, কারণ এর মধ্যে কি থাকে ভাই, ইলেকট্রনের অভাব থাকে। কারণ এর মধ্যে কি থাকে, ইলেকট্রনের অভাব থাকে। তাইলে ভাই আমাকে তুমি একটা জিনিস বলো, কোনো কারণে যদি ইলেকট্রনের অভাবটা ফিল আপ হয়ে যায়, তাহলে কি আর সে সক্রিয় থাকবে, তাহলে কিন্তু সে আর সক্রিয় থাকবে না। কারণ সে সক্রিয় কেন, কারণ তার কাছে ইলেকট্রনের অভাব আছে। তাহলে কোনো কারণে যদি ইলেকট্রনের অভাবটা ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু সে আর সক্রিয় থাকবে না, তখন সে কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে, রাইট। আচ্ছা এখন দেখো, এখন তোমাকে আমি এই লেকচারের শুরুর দিকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলক যারা, এরা হচ্ছে কি বলতো, ইলেকট্রন দাতা। তাহলে দেখো তো, এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে এদিকে একটা অ্যালকাইল মূলক আছে, তারপরে তোমার এদিক দিয়ে একটা অ্যালকাইল মূলক আছে, এদিকে একটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এও ইলেকট্রন সাপ্লাই দিবে, যেহেতু ইলেকট্রন দাতা, এও ইলেকট্রন সাপ্লাই দিবে, এও ইলেকট্রন সাপ্লাই দিবে। তাহলে এই যে মাঝখানে যে অভাবটা ছিল, 3 দিক থেকে ভাই ইলেকট্রনের সাপ্লাই আসতেছে, তাহলে অভাবটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তাহলে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের অভাব যেহেতু ফিল আপ হয়ে যাবে, তাহলে সে কিন্তু আর বেশি সক্রিয় হবে না। তাহলে কারণ তার অভাব তো ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে কি বলতো ভাই, কম সক্রিয়। তাহলে সবচেয়ে কম সক্রিয় হবে কে, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে সে যেহেতু সবচেয়ে কম সক্রিয়, তার মানে যে সক্রিয়তার অপোজিট হচ্ছে ভাই স্থায়িত্ব, তাহলে সে সবচেয়ে বেশি স্থায়ী। দেখো 2 ডিগ্রি ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কার্বনিয়াম আয়ন আছে কয়টা, 2টা। তাহলে এখান থেকে সাপ্লাই আসবে ইলেকট্রনের, এখান থেকে সাপ্লাই আসবে। তারা হচ্ছে যে এই পজিটিভ আয়নের অভাব, মানে ইলেকট্রনের অভাবটাকে ফিল আপের চেষ্টা করবে। হ্যাঁ, তারা হচ্ছে যেহেতু সাপ্লাইটা কম পাচ্ছে এই 3 ডিগ্রির তুলনায়, তাহলে 3 ডিগ্রি থেকে সে বেশি সক্রিয় হবে, কিন্তু 3 ডিগ্রি থেকে সে কিন্তু কম স্থায়ী হবে। কথাটা ভালো করে বুঝো, 3 ডিগ্রি তোমার কম সক্রিয় কেন, কারণ 3 ডিগ্রি কম সক্রিয় হচ্ছে কারণ তার অভাবটা তাড়াতাড়ি ফিল আপ হচ্ছে, কারণ অনেক বেশি সাপ্লাই আসতেছে, তার মানে অনেক বেশি আসার ফলে তার অভাবটাকে ফিল আপ করে দিতে পারতেছে। কিন্তু 2 ডিগ্রিতে দেখো সাপ্লাইটা কিন্তু 3 ডিগ্রির মতো না, কারণ 3 ডিগ্রিতে 3জন সাপ্লাই করতেছে, আর 2 ডিগ্রিতে 2জন সাপ্লাই করতেছে। তাই এইটা তোমার হচ্ছে যে 3 ডিগ্রি যে কার্বনিয়াম আয়ন থেকে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা একটু বেশি সক্রিয় হবে, আর একটু তাহলে কম স্থায়ী হবে। তাহলে আমি যদি এখানে তাহলে তোমার হচ্ছে যে ভাই সক্রিয়তার ক্রম লিখি, সক্রিয়তার ক্রম, তাহলে আমরা কি লিখতে পারবো, সক্রিয়তার ক্রম অনুসারে 3 ডিগ্রি যে তোমার কার্বনিয়াম আয়ন, এটাকে আমরা লিখতে পারি 3 ডিগ্রি R3C প্লাস, এইটা সবচেয়ে কম সক্রিয়, এর থেকে বেশি সক্রিয় কে,
2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাহলে এটাকে আমরা লিখবো R2, কারণ এখানে দেখো দুইটা অ্যালকাইল মূলক, আর দ্বারা আমরা অ্যালকাইল মূলক বোঝাচ্ছি, এখানে 3 ডিগ্রিতে 3টা অ্যালকাইল মূলক ছিল, তাই এখানে আমি R3 দিলাম, আর 2 ডিগ্রিতে 2টা অ্যালকাইল মূলক, তাহলে R2CH দিতে হবে, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে। এটা থেকে বেশি সক্রিয়কে 1 ডিগ্রি আর CH2+, আর এটা থেকে বেশি সক্রিয় হচ্ছে তোমার CH3+। কারণ দেখো ভাই, কেন? কারণ CH3+ কে তো ভাই কেউ সাপ্লাই দেওয়ার নাই, এই যে তার যে অভাব আছে এটাকে কি কেউ পূরণ করার জন্য আছে কোন অ্যালকাইল মূলক, তাকে কেউ সাপ্লাই দিচ্ছে না, তাহলে সে তাড়াতাড়ি ফিল আপ করতে যাবে, তাই সে বেশি সক্রিয়। কিন্তু খেয়াল করে দেখো, 3 ডিগ্রিতে কিন্তু সাপ্লাই অনেক বেশি, 2 ডিগ্রিতে সাপ্লাই একটু কম, 1 ডিগ্রিতে সাপ্লাই আরো একটু কম, কারণ একজন সাপ্লাই দিচ্ছে সে, তাহলে সাপ্লাই যেহেতু কম, তাহলে সে একটু কম, তোমার হচ্ছে যে কি হবে বলতো, কম স্থায়ী হবে কিন্তু বেশি সক্রিয় হবে। দেখো জিনিসটা বুঝছো কিনা, আমি তোমাকে আবার জিনিসটা ক্লিয়ার করে দিই একটু করে। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কি, এই যে 3 ডিগ্রির জন্য 3 দিক থেকে সাপ্লাই আসতেছে, কারণ অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা, তাহলে তার অভাবটা কিন্তু প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে। কার অভাব? এই যে পজিটিভ চার্জের মানে ইলেকট্রনের অভাব। এই জন্য তার তো রিয়াকশন করার দরকার নাই, তাহলে সে সবচেয়ে কম সক্রিয়, তার মানে সে সবচেয়ে বেশি স্থায়ী। তারপরে দেখো, এরপর থেকে তো সাপ্লাইটা একটু কমতে থাকতেছে, তো সাপ্লাই যত কমবে সে তত বেশি সক্রিয় হবে, কারণ সাপ্লাই কমা মানে কি, তার অভাবটা এত ফিল আপ হচ্ছে না, তাহলে তার অভাব ফিল আপ করার জন্য তাকে তো সক্রিয় হইতেই হবে। তাহলে সক্রিয়তার ক্রমটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার যদি আমি স্থায়িত্বের ক্রম লিখি তাহলে কি হবে দেখো তো, স্থায়িত্বের ক্রম আমরা সবসময় জানি সক্রিয়তার ক্রমের উল্টা হয়, রাইট? তাহলে সবচেয়ে বেশি স্থায়ী হবে 3 ডিগ্রি, তো ভাই তারপরে হবে 2 ডিগ্রি, তারপর হবে হচ্ছে তোমার ভাই 1 ডিগ্রি, আর সবচেয়ে কম স্থায়ী হবে CH3+, কারণ এটা সবচেয়ে বেশি সক্রিয়। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ভাই সব মনে রাখতে যাবা না, মনে রাখবা একটা, হয় সক্রিয়তা না হলে স্থায়িত্ব, আরেকটাকে জাস্ট ভাই উল্টা করে দিবা, তাহলেই তো হইলো। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ভাই কার্বন আয়ন। কার্বন আয়ন জিনিসটা কি মাত্র আমরা দেখে আসলাম, সেটা হচ্ছে তোমার যদি ধরো একটা CH4 থাকে, এটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই CH4 কে তুমি লিখতে পারো ধরো CH3 একটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। তো হাইড্রোজেন বন্ধনে তো 2টা ইলেকট্রন থাকে, তো যেহেতু CH3 একটা অ্যালকাইল মূলক, সে তো তাহলে কি করতে যাবে, ইলেকট্রন দান করতে যাবে, কিন্তু ইলেকট্রন দান করলেই তো হবে না, এখানে হাইড্রোজেন তো ভাই কম তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট, ফলে হাইড্রোজেন ইলেকট্রন নিবে না, তাহলে বাধ্য হয়ে ইলেকট্রনগুলোকে কাকে নিতে হবে, এই CH3 কে নিতে হবে। ফলে এখানে যখন বিভাজন ঘটবে, তখন বিভাজনে কি হবে দেখো তো, বিভাজনে যেটা হবে সেটা হচ্ছে, ইলেকট্রন যেহেতু CH3 নিয়ে ফেলছে, তাহলে CH3 এর উপর নেগেটিভ থাকবে আর হাইড্রোজেনের উপরে পজিটিভ থাকবে, রাইট? সো এখানে দেখো, তাহলে এই যে নেগেটিভ আছে এটাকে আমরা বলি কার্বানায়ন। কার্বানায়ন, এদের বৈশিষ্ট্যগুলো কার মতো বলতো, একদম হুবহু ওইটার মতো, ওই যে কার্বনিয়াম আয়নের মতো। 1 নম্বর বৈশিষ্ট্য কি, এরা অত্যন্ত সক্রিয় এবং স্থায়ী, এবং এরা অত্যন্ত সক্রিয় এবং ক্ষণস্থায়ী, এরা অত্যন্ত সক্রিয় ও ক্ষণস্থায়ী। কেন এরা অত্যন্ত সক্রিয়? কারণ এদের মধ্যে ভাই নেগেটিভ চার্জ থাকে, রাইট? তো নেগেটিভ চার্জ থাকা মানে কি, নেগেটিভ চার্জ থাকা মানে ইলেকট্রনের আধিক্য, সে তো ভাই নিউট্রাল অবস্থায় নাই, তার কাছে ইলেকট্রন বেশি আছে। আমরা জানি সব যৌগ কিসে যেতে চায়, নিউট্রাল অবস্থায় যেতে চায়, তাই সে যেহেতু নিউট্রাল অবস্থায় যেতে চায়, তাকে তাহলে তাড়াতাড়ি ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে। খেয়াল করে দেখো, এই যে নেগেটিভ মানে কি, আমরা অলরেডি পড়ে আসছি, ইলেকট্রনের আধিক্য, তার মানে তার কাছে ইলেকট্রন বেশি আছে। কিন্তু আমরা জানি সকল যৌগ কিসে যেতে চায়, তোমার নিউট্রাল অবস্থায় যাওয়ার জন্য অবশ্যই তাকে ইলেকট্রন ছাড়তে হবে, আর ইলেকট্রন ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, সেজন্য সে বেশি সক্রিয়। সে যেহেতু বেশি সক্রিয়, তাহলে সে কম ক্ষণস্থায়ী হবে, তাই না জিনিসটা? তাহলে সে হচ্ছে যে মানে তোমার ক্ষণস্থায়ী হবে এবং সক্রিয় হবে। কেন? কারণ তার কাছে ইলেকট্রনের আধিক্য আছে, তার কাছে ইলেকট্রনের আধিক্য আছে। যেহেতু আধিক্য আছে ভাই, মানে যেহেতু বেশি আছে, তাই সে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে নিউট্রাল হইতে চাবে। আর সে যেহেতু তাড়াতাড়ি ছেড়ে দিতে চাবে, তার মানে তাড়াতাড়ি তার সাথে কারো অন্য কোনো রিয়াকশন করাতে হবে, এই জন্য সে বেশি সক্রিয়। আর সে যত বেশি সক্রিয় হবে, সে তত বেশি তোমার হচ্ছে ক্ষণস্থায়ী হবে, কারণ তার অস্তিত্ব থাকবে না, যেহেতু সে সক্রিয় হয়ে যাচ্ছে। ওকে, সো তাহলে আমরা যদি এখন 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখতে চাই, 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি হবে, এই আগের মতো যে এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করে, এরা বিক্রিয়ায় অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, চলো আমরা তাহলে এবার অনুরূপভাবে আমরা এখন দেখবো কার্বন আয়নের সক্রিয়তা ও স্থায়িত্ব। তো সেইম ভাবে তাহলে আমাদের কি বোঝা লাগবে, যে 3 ডিগ্রি কার্বন আয়ন জিনিসটা কি,
2 ডিগ্রি কি? চলো আমরা তাহলে বুঝি 3 ডিগ্রি কার্বানায়ন। এটা দেখতে কিরকম হবে? চলো তাহলে আমরা আঁকার চেষ্টা করি। ফার্স্টে খেয়াল করে দেখো, কার্বানায়ন, তাহলে এখানে কি থাকবে? কার্বনের উপর নেগেটিভ 3 ডিগ্রি, মানে 3টা কার্বনের সাথে কানেক্টেড থাকবে, রাইট? তাহলে যৌগটা হবে তোমার হচ্ছে ভাই এরকম। আচ্ছা, তারপর তোমার যদি ভাই 2 ডিগ্রি কার্বনায়ন হয়, তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? দেখো 2 ডিগ্রি কার্বনায়নের কার্বন থাকবে, এর সাথে নেগেটিভ থাকবে, এখানে 2টা কার্বন থাকবে, এটা CH3 হবে, সরি, এটা CH3 হবে, এখানে তাহলে তোমার এখানে CH3 হবে, যেহেতু 2টা কার্বন আর একটা হাইড্রোজেন থাকবে, তাহলে আরেকটা হাত খালি থাকবে যেহেতু নেগেটিভ চার্জ। আর তোমার এখানে দেখো 1 ডিগ্রি কার্বনায়ন কোনটা হবে? 1 ডিগ্রি কার্বনায়ন হবে তোমার হচ্ছে ভাই, খেয়াল করে দেখো, কার্বন থাকবে, নেগেটিভ থাকবে, CH একটা কার্বনের সাথে কানেক্টেড থাকবে, বাকি 2টা হাইড্রোজেনের সাথে কানেক্টেড থাকবে। আর তোমার এখানে দেখো মিথাইল কার্বনায়ন কোনটা হবে? মিথাইল কার্বনায়ন, এটা হবে তোমার হচ্ছে ভাই CH3 নেগেটিভ দাও, এটা হচ্ছে তোমার এখানে মিথাইল কার্বনায়ন। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এবার আসো সক্রিয়তার ক্রম বা স্থায়িত্ব ক্রম। খেয়াল করে দেখো, আমরা অলরেডি বলে আসছি এখানে অ্যালকাইল মূলকটা কি, ইলেকট্রন দাতা। এখানে অ্যালকাইল মূলক কোনটা কোনটা আছে দেখো 3 ডিগ্রির জন্য, এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক। প্রথমে তুমি আমাকে বলো যে এরা কেন বেশি সক্রিয় ছিল? কারণ এদের মধ্যে নেগেটিভ চার্জ ছিল, তাই, রাইট? এখানে দেখো, এখানে যেটা হবে, এখানে তো ভাই খেয়াল করে দেখো, এই যে আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে এখন কেন কার্বনায়ন সক্রিয়, আমরা বলে আসছি কিন্তু অলরেডি, এই দেখো কার্বনায়নের বৈশিষ্ট্যে যে কার্বনায়ন গুলো সক্রিয়, তাহলে আমরা কোয়েশ্চন হচ্ছে কেন কার্বনায়ন সক্রিয়। তো সবার এক বাক্যে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে যে ইলেকট্রনের আধিক্যের কারণে। যেহেতু এর মধ্যে কি আছে ভাই? ইলেকট্রনের আধিক্য আছে, সে তো ভাই নিউট্রাল হতে চায়, তো নিউট্রাল হতে চাইলে সে তাকে তাড়াতাড়ি রিয়াকশন করতে হবে, এই জন্য সে বেশি সক্রিয়, কারণ তার কাছে ইলেকট্রনের আধিক্য আছে। খেয়াল করে দেখো এখন জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে ভাই, তোমার এই যে অ্যালকাইল মূলকগুলো তো ভাই ইলেকট্রন দাতা, তাহলে তারা চারপাশ থেকে আরো ইলেকট্রন দিবে। খেয়াল করে দেখো ভাই, তার মাঝখানে হচ্ছে যে ইলেকট্রনের এমনি একটা এক্সট্রা ছিল, তার উপর আরো ইলেকট্রন আসতেছে। দেখো ইলেকট্রন থাকা মানে কিন্তু এই ক্ষেত্রে অভাব, তাই না? জিনিসটা মানে কি, এখানে কিসের অভাব? মানে তোমার এখন নিউট্রালে জিনিসটা কিন্তু পৌঁছায় নাই, অথবা তুমি এই জিনিসটাকে এভাবে বুঝতে পারো। খেয়াল করে দেখো, এইখানে তার হচ্ছে অলরেডি একটা ইলেকট্রন আছে, তার উপর এই যে অ্যালকাইল মূলকগুলো আরো ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, ফলে এই মাঝ বরাবর এটা কি হবে? প্রবল একটা বিকর্ষণ হবে। প্রবল বিকর্ষণ হওয়ার কারণে এদের কিন্তু একটা সক্রিয়তাটা বেড়ে যাবে। জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই বলি, জিনিসটা খেয়াল করে দেখো, জিনিসটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা ভাবে হচ্ছে এরকম, এখানে দেখো, আগে কার্বনিয়াম আয়নে অভাব বলতে আমরা কোনটাকে বুঝতাম? পজিটিভ চার্জকে। খেয়াল করে দেখো, আমরা বলতে পারি কার্বনিয়াম আয়নের অভাব বলতে আমরা কোনটাকে বুঝতাম? কার্বনিয়াম আয়নের অভাব, এটা ছিল পজিটিভ আয়নের অভাব, এটা বলতে আমরা বুঝতাম পজিটিভ চার্জকে। কারণ পজিটিভ চার্জ থাকা মানে তোমার হচ্ছে ভাই ইলেকট্রনের অভাব, তাহলে সে তো নিউট্রাল হইতে চায়, তাহলে তাকে পজিটিভ চার্জটা কাটাইতে হবে। আর কার্বন আয়নের অভাব কোনটা? কার্বন আয়নের অভাব হচ্ছে তোমার ভাই নেগেটিভটা, কার্বন আয়নের অভাব হচ্ছে ভাই তোমার এখানে নেগেটিভটা। কেন ভাই নেগেটিভ চার্জ? কারণ সে তো ভাই নিউট্রাল হইতে চায়, নেগেটিভ নেগেটিভ তো তার মধ্যে তাহলে থাকতে পারবে না, তাই না? জিনিসটা খেয়াল করে দেখো, এখন এখানে যে নেগেটিভ চার্জটা আছে, তুমি কিন্তু আরো নেগেটিভ সাপ্লাই দিচ্ছ, তার দরকার কি? এই যে আমি যদি নিউট্রাল করতে চাই, আমি যদি ধরো এইটাকে, আমরা সবাই চাই কি নিউট্রাল হইতে, তাহলে নিউট্রাল হইতে চাইলে তো ভাই তাকে হচ্ছে আমরা পজিটিভ সাপ্লাই করতে হবে। তো পজিটিভ সাপ্লাইয়ের বদলে এখানে কি আসতেছে? এখানে ভাই নেগেটিভ আসতেছে, তাহলে অভাবটা আরো বেড়ে যাচ্ছে না? খেয়াল করে দেখো, তুমি যখন কার্বনিয়াম পড়ছো, কার্বনিয়াম যখন পড়ছো, তখন দেখো তো তোমার এখানে কি ছিল? পজিটিভ ছিল। দেখো এখানে কি চার্জ ছিল? পজিটিভ চার্জ ছিল। তো তাকে নিউট্রাল করতে আমার কি দরকার? তাকে নিউট্রাল করতে আমার ইলেকট্রন দরকার, নেগেটিভ চার্জ দরকার। সো নেগেটিভ সাপ্লাই আসছিল, এই জন্য অভাবটা মিটে গেছিল 3 ডিগ্রি কার্বনিয়ামে। কিন্তু খেয়াল করে দেখো, এইবার তোমার আসেই হচ্ছে নেগেটিভ, তাহলে তুমি যদি এটাকে ফিল আপ করতে যাও, তাহলে তোমার তো ভাই পজিটিভ চার্জকে সাপ্লাই দিতে হবে, কিন্তু পজিটিভ চার্জ না এসে তোমার এখানে উল্টা আসতেছে আরো নেগেটিভ, তাহলে অভাবটা বেড়ে গেছে না? নিউট্রাল তো হবে না, আর নিউট্রাল হওয়া থেকে দূরে সরে গেছে, তাই এটা নিউট্রাল হওয়ার জন্য এটাকে তাহলে আরো বেশি কাজ করতে হবে, এই জন্য এটা বেশি সক্রিয়। এটা কি বলতো? বেশি সক্রিয়। তাহলে যেহেতু বেশি সক্রিয়, তাহলে সেটা কি হবে? কম স্থায়ী হবে। তাহলে দেখো এখানে কিন্তু জিনিসটা দেখো, এখানে তোমার হচ্ছে যে এটার জন্য এখানে তোমার ইলেকট্রন সাপ্লাই আর একটু কম আসতেছে, আর একটু যেহেতু কম আসতেছে সাপ্লাইটা, তাহলে অভাবটা একটু কম,
তাহলে এটা একটু কম সক্রিয় হবে কার থেকে 3 ডিগ্রি থেকে। জিনিসটা আশা করি তোমরা এখানে বুঝতে পারতেছো। অথবা জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করে দেখো, এখানে তো ভাই নেগেটিভ চার্জ আছে তাই না, আবার এখান থেকে নেগেটিভ ইলেকট্রন সাপ্লাই আসতেছে, ফলে এখানে কি হবে, প্রবল বিকর্ষণ হবে। তো প্রবল বিকর্ষণ হওয়ার কারণে এদের সক্রিয়তা অনেক বেড়ে যাবে। এখানে নেগেটিভ সাপ্লাই একটু কম আসতেছে, তাই এখানে একটু বিকর্ষণটা একটু কম হবে, তাই এটা একটু কম সক্রিয় হবে। তাইলে যদি আমি কার্বনায়নের সক্রিয়তার ক্রম যদি আলোচনা করতে চাই, সবচেয়ে বেশি সক্রিয় কে, 3 ডিগ্রি কার্বনায়ন, তার মানে 3 ডিগ্রি R3C, R3C মাইনাস 3 ডিগ্রি কার্বনায়ন। তার থেকে একটু কম কে, 2 ডিগ্রি কার্বনায়ন। তার থেকে একটু কম 1 ডিগ্রি কার্বনায়ন। এটা CH হবে, এটা CH2, এখানে মাইনাস হবে। তার থেকে কম হচ্ছে CH3 মাইনাস। আর যদি তুমি স্থায়িত্বের ক্রম দেখো, তাহলে এটা হবে ঠিক উল্টা। স্থায়িত্বের ক্রম ঠিক হবে হচ্ছে তোমার ভাই উল্টা। তার মানে 3 ডিগ্রি এখানে তো লিখলা R3C মাইনাস, এটা থেকে বেশি হবে 2 ডিগ্রি R3C, R2 হবে, এটা 3 না, এটা 2 হবে, এটাও 2 হবে। কারণ এখানে দেখো 2 ডিগ্রিতে অ্যালকাইল মূলক 2টা, CH মাইনাস, এটা থেকে তাহলে 1 ডিগ্রি আর CH2 মাইনাস, এটা থেকে CH3 মাইনাস। কারণ দেখো ভাই, এই যে মিথাইলের জন্য দেখো তো, মিথাইল কার্বনিয়ামে এর থেকে একে তো কেউ আর মানে সাপ্লাই দিচ্ছে না, তার মধ্যে এর মধ্যে কিন্তু অভাবটা আর বাড়তেছে না, কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু অভাব বেড়ে যাচ্ছিল। তাহলে যত অভাব বাড়বে তত বেশি সক্রিয় হবে, তাই না? অথবা যত নেগেটিভ চার্জ আসবে তত বেশি তোমার বিকর্ষণ হবে, তার মানে বিকর্ষণ বেশি হওয়া মানে সক্রিয় হওয়া। তাহলে তুমি যে কোনোভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো। তাহলে আমি যদি সামারি করি, তুমি দুইভাবে ব্যাখ্যা করতে পারো। একটা ভাবে হচ্ছে তুমি বলতে পারো যে যেহেতু এখানে নেগেটিভ চার্জ আছে, তার মানে অভাব ফিল আপ করা মানে অভাব ফিল আপ করার জন্য আমার এখানে পজিটিভ সাপ্লাই করতে হবে, কিন্তু পজিটিভ সাপ্লাইয়ের বদলে 3 ডিগ্রিতে নেগেটিভ আরো বেশি আসতেছে, সেজন্য 3 ডিগ্রিটার অভাব আরো বেড়ে যাবে। এই জন্য হচ্ছে আমার এখানে আলটিমেটলি নিউট্রাল থেকে তো সরে আসতেছে, তাই এটা বেশি সক্রিয় হবে নিউট্রাল হওয়ার জন্য। আচ্ছা, আর ওর অথবা তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো, যেহেতু নেগেটিভ আসতেছে, মাঝখানে নেগেটিভ ছিল, তাই এখানে বিকর্ষণ বেশি হবে, তাই এটা সক্রিয় বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে কার্বনায়নের যে সক্রিয়তার ক্রম, সেটা কিন্তু কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রমের কিন্তু উল্টা। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারতেছো। দেখো, এটাতে বিপরীত ফ্লো ছিল, এটাতে উল্টা ফ্লো। তো আমি যেটা তোমাকে পরামর্শ দিব, তুমি প্রথম কথা দেখো কিভাবে মুখস্থ রাখবা। তুমি কার্বনিয়াম অথবা কার্বনায়ন যে কোনো একজনের সক্রিয়তা মুখস্থ রাখবা জাস্ট, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি কি করবা, হয় কার্বনিয়াম না হলে কার্বনায়নের যে কোনো একজনের সক্রিয়তা মুখস্থ রাখবা। তো ওই কার্বনায়নের সক্রিয়তার উল্টাটাই হচ্ছে তোমার কার্বনিয়াম আয়নের সক্রিয়তা। ধরো তুমি সাপোজ হচ্ছে তুমি ধরো কার্বনিয়াম আয়নের সক্রিয়তাকে মুখস্থ রাখছো, তাহলে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা যে উল্টা, সেটা কি বলো তো ভাই? সেটা হচ্ছে তোমার কার্বনায়নের সক্রিয়তা। সো তোমার যেভাবে মনে রাখতে সুবিধা। তাহলে আশা করি তোমরা আজকে সব টপিক বুঝতে পারছো। আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।